স্বাগত নিউজ 24 দিনের সংবাদ আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দেখছিলেন দিনের সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিচ্ছি পুরো খবর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের 17 নথি গায়েবের ঘটনা তদন্ত শুরু করেছে সিআইডি। দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শন করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। এ সময় তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। এ সময় মন্ত্রণালয়ে নথি সংরক্ষণের দায়িত্বে থাকা বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে সিআইডির তদন্ত দল। পরে তারা আরো জিজ্ঞাসাবাদের জন্য 6 কর্মচারীকে সাথে নিয়ে যায় সিআইডির তদন্ত দল। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে বলে সাংবাদিকদের জানায় সিআইডি কর্মকর্তারা। আমাদেরকে বলা হয়েছে আমরা যেহেতু সিআইডি একটা ছায়া তদন্ত করি, আমাদের ক্রাইম সিনও আছে, তো আমরা ছায়া তদন্তের অংশ হিসাবে একটু জিজ্ঞাসাবাদ করতে আসছি। জিজ্ঞাসাবাদ করবো, তদন্ত যেটা তদন্তের একটা অংশ করবো। পরবর্তীতে হয়তো আমরা আপনাদের আরো 12 ডিটেলস বলতে পারবো। ডিভোর্স না দিয়ে বিয়ে করার মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। জামিন দেওয়া হয়েছে মামলার অন্য আসামি তামিমার মা সুমি আক্তারকেও। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে রোববার সকাল 10:30টায় হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আসামিরা। শুনানি শেষে বিচারক 10,000 টাকার মুচলেকায় জামিনের আদেশ দেন। গত 30 সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের ওপর শুনানি শেষে 31 অক্টোবর আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন বিচারক। সে অনুযায়ী হাজির হন তারা। এর আগে গত 24 ফেব্রুয়ারি তামিমার স্বামী দাবি করে রাকিব হাসান মামলাটি করেন। নাসির তামিমা ছাড়াও মামলায় আসামি করা হয়েছে তামিমার মাকেও। মামলায় নাসির তামিমার বিরুদ্ধে বিয়ের তথ্য গোপন করে অন্যত্র বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে প্রতারণার মাধ্যমে বিয়ে, ব্যভিচার ও মানহানির অভিযোগ আনা হয়েছে। যথারীতি তদন্ত প্রতিবেদন আসার পর আদালত নাসিরকে সমন দিয়েছিলেন। বিজ্ঞ আদালত সমন পেয়ে নাসির আইন আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতের স্বেচ্ছায় আত্মসমর্পণ আমরা জামিনের আবেদন করি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদেরকে জামিন প্রদান করেন। আমরা এই জামিনের বিরুদ্ধে মাননীয় দায়রা আদালতে ডিভিশন দায়ের করব। স্কটল্যান্ডের গ্লাসগোতে আজ শুরু হচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন। গুরুত্ব পাবে জীবাশ্ম জ্বালানি থেকে স্বচ্ছ জ্বালানির দিকে কিভাবে এগিয়ে যাওয়া যায় সে বিষয়টি। তবে ধনী দেশগুলোর তুলনায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে যারা বেশি ক্ষতিগ্রস্ত তাদের চাহিদা পূরণই সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাসুদ রানার ডেস্ক রিপোর্টে বিস্তারিত। জলবায়ু পরিবর্তনের ফলে এখন হুমকিতে গোটা বিশ্ব। তবে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে গরিব দেশগুলো। বিশেষ করে দক্ষিণ এশিয়া বিগত বছরগুলোতে ভয়াবহ বিপর্যয়ে পড়েছে। ধনী দেশগুলোর তুলনায় কার্বন নিঃসরণ কম করেও এসব দেশকে ভুগতে হচ্ছে সবচেয়ে বেশি। এবার জলবায়ু সম্মেলনকে ঘিরে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে জড়ো হতে শুরু করেছে বিশ্বের 120টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এবার স্বল্পোন্নত দেশগুলো চাইবে জলবায়ু পরিবর্তনের লড়াইয়ে ধনীরা যে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়ন করা। এমন অবস্থায় ছোট দেশগুলোর চাহিদা পূরণই সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সম্মেলন থেকে একটি চূড়ান্ত রোডম্যাপে পৌঁছানোর আশাও করছেন জাতিসংঘ মহাসচিব। The climate crisis is a code red for humanity. সময় খুব অল্প, আপনার আমার নেতৃত্বের প্রয়োজন। এবারের সম্মেলন বৃথা গেলে পরিণাম ভয়াবহ হবে। বিশ্ব নেতারা এবার আলোচনার কমতি রাখবেন না। Thank you for telling it like it is and calling leaders out. এদিকে যখন শুরু হচ্ছে জলবায়ু সম্মেলন, অন্যদিকে জলবায়ু ইস্যুতে সরব G20 সম্মেলনও। আজ দ্বিতীয় দিনে বিশ্ব নেতারা জলবায়ু পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করবেন। জলবায়ু সংকট মোকাবেলায় বিশ্ব নেতারা যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হলে বৈশ্বিক সভ্যতার দ্রুত পতন ঘটবে বলে মনে করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে ধরিত্রী বাঁচানোর দাবিতে গ্লাসগো সহ বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত রেখেছেন বিশ্বের পরিবেশবাদী সংগঠনের কর্মীরা। মাসুদ রানা, নিউজ 24। এদিকে গ্লাসগো জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সীমিত রাখা, জলবায়ু তহবিলের কার্যকর বাস্তবায়ন সহ 3টি প্রস্তাব তিনি বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন এই সম্মেলনে। বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি শেখ হাসিনা এবারে জলবায়ু সম্মেলনের ঝুঁকির মুখে থাকা 48টি দেশের জোট ক্লাইমেট ভালনারেবল ফোরামেরও নেতৃত্ব দেবেন। 2 সপ্তাহের এই সফরে ফ্রান্সও যাবেন প্রধানমন্ত্রী। এই জলবায়ু সম্মেলনের পাশাপাশি অংশ নেবেন সৃজনশীল অর্থনীতির জন্য
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার বিতরণ এবং ইউনেস্কোর ৭৫তম বার্ষিকীর অনুষ্ঠানে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব হেসানুল করিম জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে রোববার সকাল ৯:২৭-এ ঢাকা ত্যাগ করেন সরকার প্রধান ও তার সফরসঙ্গীরা। ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন কাস্টেক্সের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা। পরে ইউনেস্কো সদর দপ্তরে ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমি বিতরণ অনুষ্ঠান এবং ইউনেস্কোর ৭৫তম বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন। ১৩ নভেম্বর ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের এক সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন শেখ হাসিনা। সেদিনই তিনি দেশের পথে রওনা হবেন এবং ১৪ নভেম্বর সকালে ঢাকা পৌঁছাবেন। কাল থেকে শুরু হচ্ছে স্কুল শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম। প্রথম দফায় প্রতিদিন ১২ থেকে ১৭ বছর বয়সী ৪০,০০০ শিক্ষার্থীকে টিকার আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। রাজধানীর ১২টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম চলার কথা বললেও মাউশির মহাপরিচালক জানিয়েছেন, আপাতত কেন্দ্র হচ্ছে ৮টি। আর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শামসুল হক বলেছেন, এই মুহূর্তে সরকারের হাতে থাকা টিকার যোগান রয়েছে। স্কুল শিক্ষার্থীদের টিকার কার্যক্রম শুরু হবে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। ১৪ অক্টোবর পরীক্ষামূলকভাবে মানিকগঞ্জে স্কুল শিক্ষার্থীদের উপর ফাইজারের টিকা প্রয়োগ করা হয়। ১৪ দিনের পর্যবেক্ষণ সন্তোষজনক হওয়ায় এবার সারা দেশে টিকা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তর পরিচালক ও ভ্যাকসিন ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব শামসুল হক জানিয়েছেন, বর্তমানে মজুদ থাকা প্রায় ১৩ লাখ ফাইজারের ভ্যাকসিন রাজধানী ও রাজধানীর আশপাশের স্কুলের শিক্ষার্থীদের দেওয়া হবে। নভেম্বরের মধ্যে ৩৫ লাখ ডোজ ফাইজারের টিকা আসলে তা ধীরে ধীরে পৌঁছানো হবে বিভিন্ন জেলায়। ঢাকা শহরে কিছু স্কুল নির্ধারণ করা হবে যে স্কুলগুলিতে এই ফাইজার টিকা দেওয়ার জন্য সক্ষমতা আছে, মানে এসি রুম আছে, প্রয়োজনীয় ব্যবস্থা আছে, সেই স্কুলগুলি আর তার আশেপাশের স্কুলগুলিকে কভার করবে। মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর তারা এই সমস্ত লিস্টিং করবে। আমাদের ওখানে কেন্দ্র থাকবে, ওই স্কুলগুলিতে প্রয়োজন মাফিক কেন্দ্র 10টা থেকে 20টা বা 25টা কেন্দ্র থাকবে, বুথ থাকবে। ওই বুথের মাধ্যমে ওই স্কুলগুলা এবং আশেপাশের যে স্কুলগুলা সাপোর্ট করবে তারা ওখান থেকে টিকা নিবে। সোমবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে স্কুল শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ২ নভেম্বর থেকে আরও ৭টি স্কুল যুক্ত হবে টিকা কেন্দ্রের তালিকায়। এছাড়া রাজধানীর বাহিরের শীতাতপ নিয়ন্ত্রিত স্কুলকে টিকা কেন্দ্রের তালিকায় যুক্ত করার যাবতীয় প্রস্তুতি শেষ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থী ও স্কুলের তালিকাও পাঠানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। আমাদের স্কুলগুলি যেগুলি এসি রুম আছে সেগুলি ব্যবহার করতে পারবো, সেগুলিতে ওনারা এসে টিকা দিবে। শুরু হয়ে গেছে, এখনো সম্পূর্ণ। আবার ঢাকারটা আমরা উদ্বোধন করি ১ তারিখে, অল্প কিছুদিনের মধ্যেই সারা দেশ শুরু। তালিকা দিচ্ছি, তারপর ওটার ব্যবস্থা করছি, রেজিস্ট্রেশন হচ্ছে, হচ্ছে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, নিবন্ধন করে টিকা না পাওয়া মানুষ চলতি সপ্তাহে নির্ধারিত কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিতে পারবে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। মানিকগঞ্জের পাটুরায় ফেরি আমানত শাহ ডুবে যাওয়ায় গেল ৪ দিন ধরে ৫ নং ঘাট বন্ধ রয়েছে। আবার ফেরি সংকটও আছে। এই অবস্থায় পাটুরা দৌলুদিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নদী পারাপারের অপেক্ষায় দুই পারে রয়েছে কয়েক হাজার যানবাহন। এ কারণে দৌলুদিয়া ঘাটে প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। আর যানবাহনের চাপ কমাতে গোয়ালন্দ ঘাটে আটকে রাখা হয়েছে কয়েকশো পণ্যবাহী ট্রাক। এদিকে ডুবে যাওয়া ফেরি শাহ আমানত উদ্ধারে কাল থেকে অভিযান শুরু করবে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল ২৭ অক্টোবর সকালে ১৪টি যানবাহন সহ মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে উল্টে যায় ফেরি আমানত শাহ। এরপর থেকে গেল ৪ দিন ধরে ঘাট ও ফেরি স্বল্পতার পাশাপাশি ফেরিডুবির ঘটনায় রাজবাড়ির দৌলুদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নং ঘাট বন্ধ থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সকালে এই ঘাটে বাস ও ব্যক্তিগত যানবাহনের চাপ কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বেড়ে যায়। এদিকে গেল কয়েকদিন ধরেই রাজবাড়ির দৌলুদিয়া ঘাটে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। এই ঘাট থেকে ঢাকা খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিডস মিল পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। আবার ঘাটে যানবাহনের চাপ কমাতে গোয়ালন্দ মোড়ে আটকে রাখা হয়েছে পণ্যবাহী গাড়িও। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা। আজকে ৩ দিন ধরে আসছি, এখানে খাওয়া দাওয়ার কষ্ট হয়েছে, যানজটে যাইতে পারতেছি না। না আছে গোসল, না আছে খাওয়া, না আছে কিছু।
কবে পারাইতে এরকম কোনো ঠিকানা নেই। ব্যারিকেডের ব্যর্থতার কারণে, পুলিশের ব্যর্থতার কারণে আমাদের এই যানজটটা লাগে। সংশ্লিষ্টরা বলছেন দুর্ঘটনাজনিত কারণে আমানত শাহ ফেরি সহ যান্ত্রিক ত্রুটির কারণে আরও 4টি ফেরি বন্ধ রয়েছে। বর্তমানে ছোট বড় মিলে 15টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি স্বল্পতার জন্য ঘাটে যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন আটকোর আবারও সভাপতি নির্বাচিত হলেন মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। আর সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী। শনিবার রাজধানীর গুলশানে সংগঠনটির কার্যনির্বাহী কমিটি এজিএম ও ভোট গ্রহণ শেষে এই ফলাফল ঘোষণা করে আটকোর নির্বাচন কমিশন। 3 বছর মেয়াদী এই কমিটিতে সরাসরি ভোটের মাধ্যমে পরিচালক নির্বাচিত হয়েছেন নিউজ 24 ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনবির। বাবু কামরুজ্জামানের রিপোর্টে বিস্তারিত। শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স অ্যাডকোর কার্যনির্বাহী কমিটির 44তম বৈঠক বসে। সকাল 10টা থেকে আসতে শুরু করেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মালিকরা। বেলা 11:30টায় অ্যাডকোর সভাপতি অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় অংশ নেন অন্যান্য সদস্যরা। 3 বছর মেয়াদী 15টি পরিচালক পদে নির্বাচনের জন্য এবার প্রার্থী ছিলেন 19 জন। এদিন ভোট গ্রহণের মাধ্যমে শুরুতে 15 জন পরিচালক নির্বাচিত করা হয়। সরাসরি ভোটে পরিচালক নির্বাচিত হন ইস্ট ওয়েস্ট মিডিয়া ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভির। এরপর কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আবারও সভাপতি নির্বাচিত হন মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। আর সিনিয়র সভাপতি নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী। সহসভাপতি হয়েছেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। এ সময় অ্যাডকো নির্বাচন কমিশনার এম এ মোমেন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণায় আশাবাদ জানান নতুন কমিটি আরও ভালোভাবে দায়িত্ব পালন করবেন। অত্যন্ত অ্যামিয়েবল একটা অ্যাটমসফিয়ারে এই নির্বাচন হয়েছে। আপনারা দেখেছেন যারা এখানে কন্টেস্ট করেছেন প্রত্যেকেই প্রতিযোগী ব্যক্তিবর্গ। বাংলাদেশের অর্থনীতির ভিত অনেকটা ওনাদের উপরে নির্ভর করছে। নির্বাচিত নতুন সভাপতি বলেন দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে অ্যাডকো। পাশাপাশি নিজেদের চ্যানেলে চিন্তা না করে অ্যাডকোকে দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানান তিনি। আমার প্রত্যাশা থাকবে যেন শুধু আমাদের এখানে আমরা যারা টেলিভিশন ওনার্স শুধু তারা নয়, আমাদের দেশবাসীর যে প্রত্যাশা আমাদের কাছে সেই প্রত্যাশাগুলো যেন আমরা পূরণ করতে পারি। দায়িত্বগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি আমার মনে হয় যে আমরা নিজেদের চ্যানেলকে গর্বিত করতে পারবো না, আমরা দেশকে গর্বিত করতে পারবো। এই অ্যাডকোর গত কয়েক বছর অনেক ধরনের তারা অনেক কাজ করেছেন, অনেক সাফল্য আছে। নেক্সট যে টেনর, এই টেনরে উনি সবাইকে সম্পৃক্ত করে যেন টেলিভিশনকে এগিয়ে এই সেক্টরকে এগিয়ে নিয়ে যায়। গণমাধ্যমকে এগিয়ে নিতে এবং অ্যাডকোর যেসব বিদ্যমান সমস্যা আছে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেয় নবনির্বাচিত কমিটি। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত দিনের সংবাদে। দর্শক, এই মুহূর্তে আটকো নবনির্বাচিত কমিটির সাথে কথা বলে বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রীর সচিবালয়। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম শহরে যে কেবল নেটওয়ার্ক সিস্টেম ডিজিটালাইজ করার যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত বহাল থাকবে। অর্থাৎ 30শে নভেম্বরের মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম শহরে সমস্ত কেবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজ হতে হবে। এবং কেবল অপারেটরদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, এখানে তাদের ডিজিটাল হেডেন বসানো হয়ে গেছে, তাদের পক্ষ থেকে কোনো অসুবিধা নেই। কিন্তু গ্রাহক এন্ডে সেটটপ বক্স সেটি 30শে নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে। অর্থাৎ গ্রাহকদেরকে, প্রত্যেক গ্রাহককে ডিজিটাল সেটটপ বক্স বসাতে হবে। সেটি যদি ইতিমধ্যে না বসে তাহলে 30শে নভেম্বরের পর টেলিভিশন দেখার ক্ষেত্রে ব্যত্যয় হবে। সুতরাং এটি আজকে মূলত কেবল অপারেটররাই বলেছেন যে না, সময় বাড়ানোর প্রয়োজন নেই, 30শে নভেম্বরের মধ্যেই সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল সেই সিদ্ধান্ত বহাল থাক। আর তৃতীয় যে সিদ্ধান্ত ছিল সেটি হচ্ছে 31শে ডিসেম্বর 2021 তারিখের মধ্যে অন্যান্য মেট্রোপলিটন শহর, সেখানে আমি যে শহরগুলোর কথা বললাম একটু আগে, সেখানে 31শে ডিসেম্বরের মধ্যে কেবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজ হতে হবে। সেখানেও তারা বলেছেন কেবল
অপারেটররা বলেছেন সেখানেও ডিজিটাল হেডেন বসানো হয়ে গেছে, শুধু ওই গ্রাহক এন্ডে সেটটপ বক্স বসাতে হবে, সেটটপ বক্স গ্রাহকদেরকে নিতে হবে। তা আমরা সেটটপ বক্স যাতে অ্যাভেলেবল হয়, অ্যাভেলেবিলিটি নিয়েও আলোচনা করেছি এবং ঢাকা এবং চট্টগ্রামের জন্য সেটটপ বক্স অ্যাভেলেবল আছে। এবং আজকে আরও সিদ্ধান্ত হয়েছে সমস্ত টেলিভিশন চ্যানেলে, বিটিভি অনেক আগে থেকে প্রচার করছে, এই যে 30শে নভেম্বরের মধ্যে যে ঢাকা এবং চট্টগ্রাম শহর নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজ হতে হবে এবং গ্রাহকদেরকে যে সেটটপ বক্স কিনতে হবে বা সরবরাহ করতে হবে, এটি ব্যাপক প্রচারণা চালানো হবে। এবং 31শে ডিসেম্বরের মধ্যে অন্যান্য শহরে যে করতে হবে এবং গ্রাহক এন্ডে যে সেটটপ বক্স নিতে হবে, সেটিও ব্যাপকভাবে প্রচারণা চালানো হবে সমস্ত টেলিভিশন চ্যানেলে। আমরা তবে আজকে আরেকটি সিদ্ধান্ত গ্রহণ করেছি, সেটি হচ্ছে 31শে ডিসেম্বরের মধ্যে যে শহরগুলোর কথা বলা হয়েছিল তার সাথে যশোর, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, পাবনা সহ সমস্ত পুরনো জেলা শহরগুলোকে আমরা ইনক্লুড করার সিদ্ধান্ত হয়েছে। এটি আজকে সিদ্ধান্ত হয়েছে। এবং আপনারা জানেন, হয়তো জানেন অনেকে, হয়তো অনেকে জানেন না, আমাদের এই বাংলাদেশ ইতিমধ্যেই ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের কেবল নেটওয়ার্কিং সিস্টেম এখনও ডিজিটালাইজড হয় নাই, অথচ ভারতে হয়ে গেছে, এমনকি নেপালেও ব্যাপক আকারে হয়ে গেছে। তো আমাদের দেশে হয়নি, আমাদের দেশে এটি করতে হবে। এটি করলে পরে সবার জন্যই সুবিধা, গ্রাহকরা আরও ভালোভাবে টেলিভিশন দেখতে পাবেন। এখন অনেক সময় যে টেলিভিশনে অনেক সময় হেজি হয় বা নানা ধরনের অসুবিধা হয়, সেগুলো থাকবে না। দ্বিতীয়ত, এই ডিজিটাল না হওয়ার কারণে সরকার প্রতি মাসে 125 থেকে 150 কোটি টাকার মতো ভ্যাট, যেটি সরকার ট্যাক্স পেত, সেটি হারাচ্ছে। কেবল অপারেটিংয়ের সাথে যারা যুক্ত, কেবল অপারেটর যারা আছেন, তারাও কিন্তু গ্রাহকদের কাছ থেকে যেটুকু পাওয়ার কথা সেটি পায় না। কারণ যারা কেবল অপারেটর তারা আবার ফিড অপারেটরের মাধ্যমে পরিচালনা করে। দেখা গেল যে ফিড অপারেটরের গ্রাহক আছে 10,000 বা 5,000, আর ফিড অপারেটর হিসাব দিচ্ছে 1,000-এর, এবং এইভাবে তারাও বঞ্চিত হচ্ছে। আবার আমাদের যারা টেলিভিশনের কর্তৃপক্ষ, তারাও নানাভাবে বঞ্চিত হচ্ছে। তারাও জানছে না আসলে কত দর্শক তাদের টেলিভিশন দেখছে। এবং যখন নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজড হয়ে যাবে, তখন কোনো চ্যানেল যদি পে চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করতে চায়, তখন তাদের পক্ষে আত্মপ্রকাশ করা সম্ভবপর হবে। এটি সবার জন্যই সুবিধা, গ্রাহকের জন্য সুবিধা, কেবল অপারেটরের জন্য সুবিধা এবং টেলিভিশনের কর্তৃপক্ষের জন্য সুবিধা, সবার জন্য সুবিধা। এবং সরকার দেশের অর্থনীতির জন্য এটি মঙ্গল বয়ে আনবে। অর্থাৎ মাসে যদি 125-30 কোটি টাকা লস হয়, তাহলে আপনারা হিসাব করে দেখতে পারেন এখানে প্রায় 1800 থেকে 2000 কোটি টাকা বা আরও বেশি সরকার রাজস্বও হারাচ্ছে। তো আজকে আমি ধন্যবাদ জানাই যে কেবল অপারেটরদেরকে, প্রথমত তারা ক্লিন ফিড বাস্তবায়ন করেছে, এবং দ্বিতীয়ত আজকে তারা 30শে নভেম্বরের মধ্যেই ঢাকা চট্টগ্রাম ডিজিটালাইজ করার জন্য প্রত্যয় ব্যক্ত করেছে। এই জন্য ধন্যবাদ জানাই। তো আজকের মিটিংয়ের এই মোটামুটি সিদ্ধান্ত। কোনো প্রশ্ন থাকলে। দর্শক, সচিবালয়ে বক্তব্য রাখছিলেন তথ্যমন্ত্রী। আমরা সরাসরি দেখছিলাম তা। এবার অন্য প্রসঙ্গ। সার সংকটে বিপাকে পড়েছেন কৃষক, বিশেষ করে উত্তরাঞ্চলের রাজশাহী, কুড়িগ্রাম, রংপুর সহ বেশ কয়েকটি জেলায় সংকটের কথা বলে বেশি দামে বিক্রি হচ্ছে সার। বিক্রেতারা দোহাই দিচ্ছেন সংকটের, কিন্তু বিএডিসি বলছে তাদের গুদামে পর্যাপ্ত সার মজুদ আছে, সংকটের কোনো কারণ নেই। বিস্তারিত কাজী শাহেদের প্রতিবেদনে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দেশে সারের কোনো সংকট নেই, গুদামে পর্যাপ্ত মজুদ আছে, সারা দেশের ডিলারদের কাছেও সার আছে, তবু কৃষকরা সার পাচ্ছেন না। রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এমন অভিযোগ পাওয়া গেছে। শীতকালীন সবজি, আলু, ভুট্টা ও বোরো আবাদের এ সময়ে বিপাকে পড়েছেন কৃষকরা। আলু নিয়ে আলু যাচ্ছে সার নিয়ে,
সার আমি এখান থেকে নিয়ে যাই চরে আবাদ করতেছি। টিএসপি 1100 টাকার সরকার নির্ধারিত দর বিক্রি হচ্ছে 1350 টাকায়। এভাবে প্রতিটি সারের দাম গড়ে 100 থেকে 150 টাকা বেড়েছে। রবি শস্যের বীজ বপনের সময়কাল 16 অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত। এই সময়ে মূলত নন ইউরিয়া সার ব্যবহার করা হয়। দেশের 17 জেলায় বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের গুদামে 1,11,886 টন সার মজুদ আছে। ফলে কোনো সংকট হবে না বলে দাবি। এটা ডিলারদের মাধ্যমে বরাদ্দ অনুযায়ী আমরা সরবরাহ দিয়ে থাকি এবং আমার গুদামে স্টক 8,000 মেট্রিক টনের ক্যাপাসিটির গুদামে আমার এখন 9,500 উপরে স্টক এবং পাইপলাইনে আমাদের হিউজ পরিমাণ সার আছে। আমরা পরিষ্কার বলে দিয়েছি সমিতির পক্ষ থেকে যে কেউ কোনো সার বেশি দামে বিক্রি করতে পারবে না। কৃষি সংশ্লিষ্টরা জানান কৃষকরা যেন সহজে হাতের নাগালে সঠিক দামে সার কিনতে পারেন, এজন্য এখন থেকেই মনিটরিং জোরদার করতে হবে। আমরা চাই এবং কৃষকরাও চাই যে যেন আলু চাষের সময় কোনো সারের ক্রাইসিস না হয় এবং সেই জন্য যেন জোরদার মনিটরিং হয়, সেই জন্য যেন থানা লেভেলের যে কমিটি আছে, ইউনিয়ন লেভেলের কমিটি আছে, এই কমিটিগুলো যেন আরো জোরদার হয়। সারা দেশে 5,500 সারের ডিলার আছে। এই মুহূর্তে আমদানিকারক ও সরকারের দুটি সংস্থার কাছে 8 লাখ টন ইউরিয়া, 2.5 লাখ টন টিএসপি, 7 লাখ টন ডিএপি মজুদ আছে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। সংবাদ রিপোর্ট জানিয়েছে আরো একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত দিনের সংবাদে। খুলনায় বেড়েছে বাল্যবিয়ে, বিশেষ করে করোনাকালে স্কুল কলেজ বন্ধ থাকায় এ হার উদ্বেগজনক হারে বেড়েছে। গত 18 মাসে এ জেলায় বিয়ে হয়েছে 3,000 কিশোরীর। এর মধ্যে সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর ছাত্রীদের বিয়ের হার বেশি। বিশ্লেষকরা বলছেন অর্থনৈতিক দুরবস্থা, অসচেতনতা ও শিশু নিরাপত্তাহীনতার কারণে বাল্যবিয়ে হচ্ছে। শামসুজ্জামান শাহিনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। শিশু বয়সেই সংসারের ভার কাঁধে চেপে বসছে। অর্থনৈতিক দুরবস্থা, পরিবারের অসচেতনতা আর শিশুর নিরাপত্তাহীনতা, এসব কারণে তাদের শিক্ষা জীবন হয়ে পড়েছে অনিশ্চিত। ফলে লেখাপড়া ছেড়ে বসতে হচ্ছে বিয়ের পিঁড়িতে। বই খাতার পরিবর্তে হাতে তুলে নিতে হচ্ছে সংসার যন্ত্রের হাল। খুলনা জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন জানিয়েছেন, মহানগর ও জেলায় 1.5 বছরে প্রায় 3,009 জন ছাত্রীকে বাল্যবিয়ের শিকার হতে হয়েছে। করোনার 1.5 বছরে ডুমুরিয়া উপজেলায় 751টি, কয়রায় 681টি, পাইকগাছায় 483টি, দাকপে 291টি, রূপসায় 217টি, খুলনা মহানগরীতে 158টি, তেরোখাদায় 149টি, ফুলতলায় 240টি, বটিয়াঘাটায় 33টি ও দীঘলিয়ায় 6টি বাল্যবিয়ে হয়েছে। বিয়ে বন্ধ করা হয়েছে, বন্ধ করছি পাশের ইউনিয়নে যে বা পাশের গ্রামে বা পাশের উপজেলায় যে সেটা হলো যে বিয়ে হয়ে গেছে, বাল্যবিবাহটা করেছে এবং এটা ঝুঁকির মধ্যে চলে গেছে। এদিকে খুলনায় ক্রমবর্ধমান বাল্যবিয়ে বন্ধে রাজনৈতিক ও নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বাল্যবিয়েকে দুর্ভাগ্যজনক বলছেন বক্তারা। এতে বলা হয়, স্কুল বন্ধ, এলাকার পরিবেশ ভালো না, এমন নানা কারণে বাল্যবিয়ে উদ্বেগজনক হারে বেড়েছে। যে মেয়েটার বয়স 5-6 বছর বা 5-এ পড়ে বা 6-এ পড়ে, এরা তাড়াতাড়ি বিবাহ দিয়ে দেয়, ঝামেলা দূর করি। আর এটি দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনার হাত থেকে বাঁচতে গেলে এখানে রাজনৈতিক কমিটমেন্ট এবং প্রশাসনের হস্তক্ষেপ জরুরি। অপরদিকে বাল্যবিয়ে নির্মূল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি। মাই কান্ট্রি রাইট অর রং, আমরা যদি এইভাবে এগোই তাহলে ইনশাআল্লাহ আমরা এই সিচুয়েশন থেকে আমরা উন্নতি করে। বাল্যবিয়ে বন্ধে রাজনৈতিক মতানৈক্য ও প্রশাসনকে বড় ভূমিকা নিতে হবে বলছেন রাজনীতিবিদরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। রাজধানীর প্রস্তাবিত ডিটেল এরিয়া প্ল্যান ড্যাব বাস্তবায়ন হলে ফ্ল্যাটের দাম কমপক্ষে 50 ভাগ বেড়ে যেতে পারে বলে মত দিয়েছে গৃহ নির্মাণ প্রতিষ্ঠানগুলোর সংগঠন রিহ্যাব। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে ড্যাব নিয়ে আয়োজিত এক আলোচনায় একথা বলেন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন। এ সময় তিনি বলেন, খাল দখল করে বিল্ডিং বানানোকে রিহ্যাব কোনোভাবে সমর্থন করে না। তাছাড়া অনুষ্ঠানে প্রস্তাবিত ড্যাবের আরও কিছু প্রস্তাবনার সমালোচনা করেন বক্তারা। স্টেক হোল্ডারদের পাশ কাটিয়ে ডিটেল এরিয়া প্ল্যানের মতো একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম কতটুকু সাফল্য আনবে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। যতদিন পর্যন্ত এই বিকেন্দ্রীকরণ ব্যবস্থা সুসম্পন্ন না হয় ততদিন পর্যন্ত
ভবনের আয়তন কমিয়ে ঢাকা শহরের জনঘনত্ব কমানো এই প্রচেষ্টা অকার্যকরী হবে বলে প্রতীয়মান এবং এই প্রচেষ্টার ফলে জন অসন্তোষ ও জন দুর্ভোগ সৃষ্টি হবে এবং আবাসন সমস্যা আরো জটিল আকার ধারণ করবে। বগুড়ার হাটবাজারে শীতকালীন সবজি বেচাকেনা জমে উঠেছে। উত্তরের সর্ববৃহৎ সবজি হাট মহাস্থান ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত। টাটকা মানসম্মত হওয়ায় গোটা দেশেই রয়েছে বগুড়ার সবজির চাহিদা। জেলার চাহিদা মিটিয়ে অন্যান্য জেলাতেও যাচ্ছে বগুড়ার সবজি। ভালো ফলন আর ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি ফুটেছে। অন্যান্য বছর মতো এবারও ভালো ফলনের আশা কৃষি বিভাগের। আব্দুস সালাম বাবুর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বগুড়া জেলা সবজি ভান্ডার হিসেবে খ্যাত। বছর জুড়ে এখানে বিভিন্ন শাক সহ 40 ধরনের সবজি উৎপাদন করে চাষিরা। শীতে সবচেয়ে বেশি সবজি উৎপাদিত হয়। এরই মধ্যে শীতের সবজি এসেছে হাটে বাজারে। উত্তরের বৃহৎ পাইকারি হাট মহাস্থানে বগুড়া এবং আশপাশের বিভিন্ন জেলা থেকে সবজি বিক্রি করতে আসে চাষিরা। সকালে তোলা টাটকা সবজি মহাস্থান হাট থেকে প্রতিদিন প্রায় অর্ধশত ট্রাকে করে যায় দেশের বিভিন্ন স্থানে। শুক্রবার মহাস্থান হাটে শিম প্রতিমন 4000 টাকা, ফুলকপি 1600 থেকে 2000 টাকা, মূলা 800 থেকে 1000 টাকা, করলা 1200 থেকে 2400 টাকা মন হিসেবে বিক্রি হচ্ছে। প্রতিদিন আমরা টাটকা সবজিটা পাই, প্রতিদিন আমরা বাজার করি। মোটামুটি বাজার একটু ভালো, আর 1800-1900 এরকম বাজার চলতেছে এখন। বাজারে বিক্রি করতেছে, মোটামুটি দাম ভালো পাওয়াতে আমার মন খুব খুশি। মান ভালো, এই কারণে আমরা ঢাকা সহ বিভিন্ন জায়গায় পাঠাই। ঢাকা, সিলেট, হবিগঞ্জ, শাস্তাগঞ্জ, গোয়ালি বাজার, বিগম্বর, ডাইবার বাজার, মৌলভী বাজার, এইগুলো বাজারে চলে যায়। দেশের সবজির চাহিদা পূরণে বগুড়া ভূমিকা রাখছে বললেন কৃষি কর্মকর্তা। প্রায় 4.5 লক্ষ মেট্রিক টনের মতো আমাদের সবজি উৎপাদিত হয়। এর মধ্যে আমাদের শীতকালীন মৌসুমেই সিংহভাগ আমাদের সবজি উৎপাদিত হয়। প্রায় 3 লাখ থেকে 3 লাখ মেট্রিক টনের মতো আমাদের শীতকালে উৎপাদিত হয়। বগুড়ায় এ মৌসুমে 12,540 হেক্টর জমিতে হবে সবজি চাষ। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,05,500 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক। বিশ্বের 20টি বৃহত্তম অর্থনীতির দেশের প্রধানদের 2 দিনব্যাপী সম্মেলনে শনিবার ইতালির রাজধানী রোমে শুরু হয়েছে। মহামারীতে শুরু হওয়ায় 2 বছরের মধ্যে এই প্রথম এই দেশগুলোর নেতারা পরস্পরের মুখোমুখি হয়ে কথা বলছেন। ইতালির প্রেসিডেন্ট মারিও দ্রাঘি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ এসব দেশের নেতাদের স্বাগত জানিয়েছেন। প্রথম দিনেই কর ফাঁকি দিতে বহুজাতিক কোম্পানিগুলোর ব্যবসা নিবন্ধনের পথ বন্ধ করতে ন্যূনতম 15% বৈশ্বিক কর্পোরেট করের ঐতিহাসিক চুক্তি অনুমোদন করেছে বিশ্ব নেতারা। পাশাপাশি তারা গরিব দেশগুলোর জন্য করোনা ভাইরাসের আরও টিকার ব্যবস্থা করতে রাজি হয়েছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়েও এদিন কথা হয়, তবে এ নিয়ে মূল আলোচনা বিতর্ক হবে যার কথা রয়েছে আজ। সুদান জুড়ে আরো তীব্র হয়ে উঠেছে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ। শনিবার বিক্ষোভ চলাকালে সামরিক বাহিনীর গুলিতে অন্তত 3 জন নিহত হয়েছেন। রাজধানী খার্তুমে বিপুল সংখ্যক মানুষ একটি মঞ্চ স্থাপন করে সেখানে অবস্থান ধর্মঘটের সম্ভাবনা নিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টায় কাঁদুনে গ্যাস ছোড়ে ও গুলিবর্ষণ করে নিরাপত্তা বাহিনী। এছাড়া দেশটির বিভিন্ন শহরগুলোতে লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করে। গত সোমবার প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামিদকে মন্ত্রিসভা থেকে ক্ষমতাচ্যুত করে সুদানের নিয়ন্ত্রণ নেন সামরিক নেতা জেনারেল আব্দুল ফাতাহ আল বুরহান, যার ফলে উত্তাল হয়ে উঠেছে গোটা সুদান। ইয়েমেনের দক্ষিণাঞ্চল এডেন শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথের কাছে শনিবার বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে 12 জন নিহত হয়েছেন। বিমানবন্দরটি এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, প্রবেশদ্বারের কাছে পেট্রোলজাত পণ্য পরিবহনকারী একটি ট্রাকে বিস্ফোরণ ঘটে। শক্তিশালী বিস্ফোরণে প্রাণ হারান 12 জন। নিহতদের সবাই বেসামরিক নাগরিক বলে তথ্য পাওয়া গেছে, তবে ঘটনাটি পরিকল্পিত হামলা কিনা সে ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। এই ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। সংবাদের সময় হলো আরো একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। টি-20 বিশ্বকাপ আপডেট।
টি-20 বিশ্বকাপে আজ দিনের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়বে নামিবিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। গ্রুপ 2-এ এখন পর্যন্ত আফগানরা খেলেছে 2টি ম্যাচ, এর মধ্যে একটি জয়, আর দ্বিতীয়টিতে পাকিস্তানের বিপক্ষে হেরেছে মোহাম্মদ রশিদের আফগানিস্তান। টেবিলেও তাদের অবস্থান 2 নম্বরে। এই গ্রুপে 3 ম্যাচের সবকটিতে জিতে সেমিফাইনাল অনেকটা নিশ্চিত পাকিস্তানের। প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে এসে স্কটল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছে নামিবিয়া। তবে এই ম্যাচে শক্তির বিচারে এগিয়ে থাকবে আফগানিস্তান। এদিকে এই গ্রুপের দিনের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। দুদলই এখন পর্যন্ত মূল পর্বে একটি করে ম্যাচ খেলেছেন, যেখানে দুদলই হারের স্বাদ পেয়ে এখন পর্যন্ত তাদের পয়েন্ট শূন্য। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত 8টায়। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।